আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের পঞ্চম অধ্যায় আ শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার এটা তোমাদেরকে পড়াবো। আজকের এই ভিডিওতে এডিট করতে আমাকে সাহায্য করছে আকলিমা আক্তার। আর আমি তোমাদের সোহাগ হাসান স্যার। তোমাদেরকে পঞ্চম অধ্যায় এটা তোমাদেরকে শিখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিও দেখবা। তাহলে কিন্তু তোমরা সহজে সবকিছু পারবা। ওকে? দেখো আমরা এখানে পার্ট ৪৪ নাম্বার পড়বো ৬৫ পৃষ্ঠা। যে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। একটা সময় ছিল যখন আমরা কাউকে প্রশ্ন করতাম যে আমাদের দৈনন্দিন জীবনের কোন কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারি। তার মানে এখন তথ্য প্রযুক্তির উন্নতির ফলে সময় এমনভাবে পাল্টে গেছে যে আমরা এখন বরং উল্টো প্রশ্নটাই করতে পারি যে আমাদের দৈনন্দিন কোন কাজটি করার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় না। একসময় বড় আকৃতির ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা হতো। পরে সেটা একটু ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেল। তারপর আরো ছোট হয়ে সেটা নোটবুক হয়ে গেল। আরো ছোট হয়ে ট্যাব বা প্যাড হয়ে গেল। এখন সেটা করার জন্য আবার স্মার্টফোনই এখন যথেষ্ট। তার দাম এত কমে এসেছে যে এখন অনেকেই সেটা কিনতে পারে। একটা স্মার্টফোন মানুষ কাছে রাখতে পারে সেটাকে প্রতি মুহূর্তে যেটা ইন্টারনেটের সাথে যুক্ত। শুধু তাই নয় আজকাল প্রায় সব প্রতিষ্ঠানই তারবিহীন ইন্টারনেট সার্ভিস দেয়। যেটাকে ওয়াইফাই বলে। কাজেই প্রায় সময়ে আমরা ইন্টারনেট সার্ভিস পেয়ে যাই। যে সমস্ত দেশ প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে তারা সার্বক্ষণিক ইন্টারনেট যোগাযোগ ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। এবং আমরাও খুব দ্রুত সেই পথে এগিয়ে যাচ্ছি। দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার তার মানে যে সমস্ত দেশ প্রযুক্তিতে এগিয়ে আছে আরকি তারা কিন্তু সার্বক্ষণিক ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত তারা চলতে পারে না। তাহলে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের বহুবিধ ব্যবহার রয়েছে। আমরা শুধু তোমাদের কয়েকটা উদাহরণ দেই। তাহলে আমরা দিনটি শুরু করি খবরের কাগজ পড়া দিয়ে। আজকাল প্রত্যেকটি তার মানে এখানে কিন্তু প্রশ্ন আছে যে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ৫ টি ব্যবহার লেখো, ১০ টি ব্যবহার লেখো, প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা ব্যবহারগুলো পড়লে বানিয়ে লিখতে পারবা। আজকাল প্রত্যেকটি খবরের কাগজ কিন্তু কি করা যায়? এই ইন্টারনেট থেকে পড়া যায়। কাজে একজন খবরের কাগজ হাতে না নিয়ে অনলাইনে খবরের কাগজ দিনের খবরাখবর পেয়ে যেতে পারে। আগে হয়তো এটা কেউ ১ টা ২ টা কাগজ পড়তো। এখন সে সবগুলো কাগজই কিন্তু অনলাইনে পড়তে পারে। খবরের কাগজের পাশাপাশি আমরা রেডিও, টেলিভিশন শুনতাম, তাই না? দেখতাম। এখনো কিন্তু রেডিও, টেলিভিশনও কি করা যায়? ইন্টারনেটে দেখা যায় ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। আমরা এখন ইচ্ছা করলে ইন্টারনেটে রেডিও, টেলিভিশন শুনতে এবং দেখতে পারি। দিন শুরু করার জন্য আমরা যখন ঘর থেকে বেরোই, পথঘাটের তথ্য আমরা ইন্টারনেট থেকে পেয়ে যাই। যেমন গ্লোবাল পজিশনিং সিস্টেম মানে জিপিএস। এই জিপিএস আমাদের অবস্থান একেবারে নিখুঁতভাবে বলে দিতে পারে। ট্যাক্সিতে লাগানো জিপিএস দিয়ে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তাই না? আজকাল প্রায় সব স্মার্টফোনে জিপিএস লাগানো থাকে। সব স্মার্টফোনে কি লাগানো আছে? জিপিএস। তাই কখন কোন পথ যেতে হবে কিংবা কোন প্রতিষ্ঠান দিয়ে কোথায় সেটাও ইন্টারনেটে পাওয়া যায়। বর্তমানে প্রায় সব গাড়িতেই পথ দেখানোর জন্য জিপিএস লাগানো থাকে। তাহলে আমরা যখন আমাদের কাজের জায়গায় পৌঁছাই তখন আমাদের কাজের ধরনের উপর ইন্টারনেটের ব্যবহার নির্ভর করে। কেউ বেশি আবার কেউ বা কম ব্যবহার করে। কিন্তু ইন্টারনেটের উপর নির্ভর করে না এরকম ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। অন্য কিছু হোক বা না হোক আমাদের ইমেইল পাঠাইতেই হয় কিংবা আমাদের কাছে পাঠানো ইমেইলগুলো পড়তে হয়। ইন্টারনেটে থাকার কারণে এই ইমেইল পাশের ঘর থেকে আসছে নাকি পৃথিবীর অপর পৃষ্ঠ থেকে আসছে তার মাঝে কোনো পার্থক্য নেই। কাজ শেষ করে আমরা যখন বাড়ি ফিরে আসি, দৈনন্দিন কাজে ইন্টারনেট আবার নতুন মাত্রায় ব্যবহার শুরু হয়েছে। ইন্টারনেট কিন্তু এখন নতুন মাত্রায় ব্যবহার শুরু হয়েছে আগে থেকে। আগে আমরা শুধু টেলিফোনে কথা বলতাম। এখন ইন্টারনেটে ব্যান্ডউইথ বেড়ে যাওয়ায় আজকাল শুধু কথায় নয়, আমাদের কথায় আর সন্তুষ্ট থাকতে হয় না। আমরা কিন্তু ভিডিও কলে কথা বলতে পারি, তাই না? একসময় কেউ যখন বিদেশ যেত হাতে লেখা চিঠি ছিল যোগাযোগের একমাত্র উপায়। এখন তো সামনাসামনি দেখে কথা বলা যায়। ট্যাবলেট ব্যবহার করে ই-বুক সত্যিকার বইয়ের মতো পড়া যাচ্ছে। এটাও একটা দৈনন্দিন জীবনের ব্যবহার। তাহলে দৈনন্দিন জীবনকে আনন্দময় করার জন্য বিনোদনের একটা অনেক ভূমিকা থাকে, তাই না? ইন্টারনেট ছাড়া এই বিনোদন তো কল্পনাই করা কঠিন হয়ে গেছে এখন। ইন্টারনেটের মাধ্যমে এখন বিনোদন পাওয়া যায়। প্রায় সব বই এখন ঘরে বসে ঠিক হয় ই-বুক হিসেবে পাওয়া সম্ভব। শুধু বই নয়, গান বা চলচ্চিত্র ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়। তো ব্যান্ডউইথ যদি বেশি হয় তখন আর ডাউনলোড করতে হয় না। সরাসরি দেখা শোনা যায়। ব্যান্ডউইথ বেশি হলে তখন আর ডাউনলোড করতে হয় না। সরাসরি দেখা বা শোনা সম্ভব। বিনোদনের জন্য অনেকেই কম্পিউটার গেম খেলতে পছন্দ করে। তো ইন্টারনেট ব্যবহার করে সেই গেম খেলার এখন নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমরা যদি জ জীবন জ মানে আমরা যদি জনপ্রিয়তার দিক থেকে বিবেচনা করি তাহলে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার হয় সামাজিক নেটওয়ার্কে। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে অনেকটা ইন্টারনেট ব্যবহার করি সামাজিক নেটওয়ার্কে। যেখানে Facebook, Twitter অনেকে ব্যবহার করে। সেখানে একজন অন্যজনের সাথে ভাব বিনিময় করে, তারপরে ছবি, ভিডিও বিনিময় করে, কথাবার্তা বলে কিংবা বিশেষ কোনো একটা বিষয়কে আলোচনায় নিয়ে আসে। তো ইন্টারনেট আমাদের জীবনের প্রতিটি স্তরে এতটাই প্রভাব ফেলেছে যে, যেকোনো কারণে ইন্টারনেট সার্ভিস যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা খুব অসহায় বোধ করি, তাই না?
তরুণ প্রজন্ম আজকাল সামাজিক নেটওয়ার্ক বেশি সময় ব্যয় করছে। অবশ্য Facebook ব্যয় করে, তাই না? Facebook ব্যবহার করছে। Facebook এ বেশি সময় ব্যয় করে। কিন্তু ইন্টারনেটের গোলক ধাঁধায় বাস্তব জগতের বিনোদন, খেলাধুলা, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদি থেকে তারা যেন বিচ্ছিন্ন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানে সাইবার জগতের বাইরেও সত্যিকার যে একটা জগৎ আছে, তা যেন তরুণ প্রজন্ম উপলব্ধি করতে পারে। তাহলে দৈনন্দিন জীবনে তাহলে সব ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার উল্লেখ করা যায়। তাহলে এখান থেকে তোমরা যেকোনো ৮ টা বা ১০ টার নাম বা ৫ টার নাম চাইতে পারে। তখন তোমরা লিখে দিবা। এবার শিক্ষা জীবনে ইন্টারনেটের ব্যবহার দেখো। আমাদের জীবনের সব ক্ষেত্রেই যেহেতু ইন্টারনেটের একটা প্রভাব আছে, আমাদের জীবনের কিন্তু সব ক্ষেত্রে এখন ইন্টারনেটের একটা প্রভাব আছে। তাই শিক্ষাক্ষেত্রেও তার একটা বড় প্রভাব থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা স্কুলে লেখাপড়া করছো, তারা হয়তো ইতিমধ্যেই সেটা লক্ষ্য করেছো। তোমরা এই মুহূর্তে যে বইটা পড়ছো, সেটা সম্ভবত মানে সেটা প্রস্তুত করার সময় ইন্টারনেটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এই বই, অন্য সকল পাঠ্য বই, এনসিডিবির ওয়েবসাইট মানে ncdb.gov.bd এগুলোতে রাখা আছে। কোনো কারণে তোমার বইটি যদি হারিয়ে যায় কিংবা যেকোনো মুহূর্তে বইটি নিজের ব্যবহারের জন্য তুমি ডাউনলোড করে নিতে পারবা। তাই না? আমাদের দেশে শিক্ষার ব্যাপারে ইন্টারনেটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তোমরা তোমাদের বিভিন্ন পরীক্ষা শেষে এই যে পরীক্ষার ফলাফল সরাসরি ইন্টারনেট থেকে পাওয়া যায়। পরীক্ষার পর ভর্তির জন্য কি করা হয়? ইন্টারনেট ব্যবহার করা হয়। বিভিন্ন স্কুল কলেজের তথ্য ইন্টারনেট থেকে পাওয়া যায়। দেশের অসংখ্য স্কুলকে পরিচালনা করার জন্য ইন্টারনেটকে ব্যবহার করা হয়। তো শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা ছাড়াও সরাসরি শিক্ষার ব্যাপারে ইন্টারনেটের বড় ভূমিকা রয়েছে। তোমরা পাঠ্য বইয়ের কোনো একটা নির্দিষ্ট বিষয় যদি বুঝতে না পারো, তাহলে তুমি কিন্তু ইন্টারনেটের সাহায্য নিতে পারবা। যেখানে কোথাও না কোথাও তুমি সেই বিষয়টি সম্পর্কে তথ্য পেয়ে যাবা। কোনো কারণে তথ্য না পেলে ইন্টারনেটে তুমি কাউকে সে প্রশ্নটা করা যায়। ইন্টারনেটে এক বা একাধিক মানুষ তোমাকে সেটা উত্তরও দিবে। তাহলে একসময় ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য সবকিছু ইংরেজিতে লিখতে হইতো। তথ্যগুলো তো থাকতো ইংরেজিতে। কিন্তু এখন আর সেটা সত্য না। এখন বাংলাতে লিখেও তথ্য খোঁজা যায়। বাংলায় তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেটের বাংলা তথ্য ভান্ডারকে অনেক সমৃদ্ধ করতে হবে। অনেকের প্রচেষ্টা ধীরে, ধীরে তার কাজ এগিয়ে যাচ্ছে। ২০২০ এর শুরুর দিকে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে জনগণের নিরাপত্তার স্বার্থে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এই সময় ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে অনলাইনে ক্লাসসমূহ সুচারুরূপে সম্পন্ন করা হয়। এতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হয়। তো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ যে অভূতপূর্ণ অগ্রগতি অর্জন করেছে, এটাই তার কিন্তু অবদান। শিক্ষায় বিশেষ করে বিজ্ঞান শিক্ষা আমাদের নানা ধরনের পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করতে হয়। অনেক ক্ষেত্রে পরীক্ষাটি কিভাবে করা হয় তার একটা ভার্চুয়াল প্রদর্শন করা সম্ভব। এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে একজন বা একটি প্রতিষ্ঠানের পক্ষে গড়ে তোলা সম্ভব না। সম্মিলিতভাবে গড়ে তোলা জ্ঞান ভান্ডার ইন্টারনেটে রয়েছে। তাই বিজ্ঞানের একটা অনেক এক্সপেরিমেন্ট যেটা আগে মানে অসম্ভব ছিল, এখন সেটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সম্ভব হয়েছে। যে মহাকাশ স্পেস স্টেশনের একজন মহাকাশচারীকে পৃথিবী থেকে একজন শিক্ষার্থী প্রশ্ন করছে, পৃথিবী থেকে প্রশ্ন করেছে, সে সেখান থেকে উত্তর দিচ্ছে। তাহলে ইন্টারনেটের কারণে এখন শুধু তোমাদের ক্লাসরুম কিংবা স্কুলের শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ থাকতে হবে না। আজকাল অসংখ্য চমকপ্রদ কোর্স কিন্তু ইন্টারনেটে দেওয়া আছে। যে কেউ সেই কোর্সগুলো গ্রহণ করতে পারে। শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোর্স দেওয়া হয় তা নয়। মহাকাশে যে স্পেস স্টেশন রয়েছে, সেখানেও শিক্ষার্থীরা মহাকাশ যাত্রীদের ভরশূন্য পরিবেশে কোনো একটা পরীক্ষা করে দেখাতে অনুরোধ করতে পারে। ভরশূন্য পরিবেশে কেমন সেটাও তারা জানতে পারে। মহাকাশচারীরা আনন্দের সাথে সেটা করেও থাকেন। তার শিক্ষার্থীরা সেগুলো দেখে নতুন কিছু শিখতে পারে। তোমরা বুঝতেই পারছো যে ইন্টারনেট এখন শুধু পৃথিবীব্যাপী নয়, পৃথিবীকে ছাপিয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। আমরা এখন কাগজে ছাপা বই অভ্যস্ত, তাই না? কিন্তু খুব দ্রুত ই-বুক কাগজে ছাপা বইগুলোর জায়গা দখল করে নিতে যাচ্ছে। পৃথিবীর যাবতীয় বই ই-বুক আকারে কি সংরক্ষিত থাকবে। একজন সেই বইগুলো তার ই-বুক রিডারে ডাউনলোড করে নিতে পারবে। একসময় একজন মানুষকে শুধু যে কয়টা বই বহন করতে পারতো, সে কয়টা বই নিয়েই সন্তুষ্ট থাকতে হতো। এখন মানুষ যেকোনো মুহূর্তে ইন্টারনেটের কারণে তার প্রয়োজনীয় বইয়ের সাথে যোগাযোগ রাখতে পারে। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে যে ইচ্ছা করলে তুমি তোমার পকেটে মানে একটা বই নয়, আস্ত একটা লাইব্রেরি রেখে দিতে পারো, তাই না? তাহলে দৈনন্দিন সমস্যার সমাধানে ইন্টারনেটের ভূমিকা দেখো। এখানে কয়টা ঘটনা দেওয়া হয়েছে, ২ টা ঘটনা। যে সাকিবের বাবা হঠাৎ সেদিন গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে। সাকিবের মা অনেকক্ষণ চেষ্টা করেও কারো সঙ্গে যোগাযোগ করতে পারলেন না। এ সময় দেখা যায় একটি অ্যাম্বুলেন্স তাদের বাড়ির দরজায় হাজির হয়েছে। চিন্তিত মাকে সাকিব জানায় বাবার অসুস্থতা দেখে সে ইন্টারনেট থেকে ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের ফোন নম্বর বের করে তাদেরকে ফোন করেছে। এজন্য তারা এসেছে। সময় মতো হাসপাতালে পৌঁছানোর ফলে সে যাত্রায় সাকিবের বাবার বড় কোনো ক্ষতি হয়নি। আবার দেখো ঘটনা ২ দেখো। সুপিয়া এবং তার বাবা-মা এক ছুটিতে সিঙ্গাপুর বেড়াতে যায়। হঠাৎ করে এক দুর্ঘটনায় সুপিয়ার বাবাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এজন্য অনেক রক্তের প্রয়োজন দেখা দেয়। সুপিয়ার বাবার জন্য রক্তের প্রয়োজন। এ তথ্যটি তার ফেসবুক প্রোফাইলে সবাইকে জানিয়ে দেয়। সিঙ্গাপুরে অবস্থানরত অনেক বাঙালি পরিবার খবরটি জেনে সুপিয়াদের পাশে দাঁড়ায়
এবং রক্তের ব্যবস্থা করে। তাহলে উপরের ২ টি ঘটনাতেই দৈনন্দিন সমস্যার সমাধানে ইন্টারনেটের সফল ব্যবহার বর্ণনা করা হয়েছে। ঘটনাক্রমে দুটোই কিন্তু স্বাস্থ্য বিষয়ক ঘটনা। তবে অন্যান্য প্রায় সকল সমস্যার সমাধানে ইন্টারনেট এখন কার্যকর ভূমিকা রাখতে পারে। ইন্টারনেটে বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, পরিবহন, বাণিজ্য থেকে শুরু করে সরকার পদ্ধতি, রাজনৈতিক হালচাল সব তথ্যই পাওয়া যায়। এখন দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধানের এখন ১ম হাতিয়ার হলো তথ্য। তাহলে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে এবং সেটা ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করা যায়। তো ইন্টারনেটে তথ্য খুঁজতে নিজেদের দক্ষতা বাড়িয়ে তুলতে হয়। বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিনের অন্যতম হলো Google। www.google.com এতে বাংলা, ইংরেজি উভয় ভাষাতেই তথ্য খুঁজে বের করা যায়। শিক্ষার্থীদের নানান সমস্যা সমাধানের জন্য ইন্টারনেটে এরকম অনেক ওয়েবসাইট আছে। তাছাড়া একটা বিশেষ ওয়েবসাইট আছে, নাম হলো Wolfram Alpha। www.wolfram Alpha এটা হলো বিভিন্ন গণনার কাজ মানে গণিতের সাইট। গণিত, বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক সংস্কৃতি, দৈনন্দিন জীবন সম্পর্কিত বিভিন্ন সমস্যার এখানে সমাধান পাওয়া যায়। এছাড়া www.khanacademy.com এটা একটা ওয়েবসাইট যেখানে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সকল তথ্য পেতে পারে। ইন্টারনেট কেবল তথ্য প্রাপ্তিতে সহায়তা করে এমন নয়, বরং তথ্য প্রকাশেও সমানভাবে সহায়তা করে। অনেকে তাদের সমস্যার সমাধানের অভিজ্ঞতা নিজেদের ওয়েবসাইট, ব্লগ, সামাজিক যোগাযোগ সাইটে প্রকাশ করতে পারে। পরবর্তী সময়ে অন্যরা সেটা ব্যবহার করতে পারে। মানে এ সকল বিচ্ছিন্ন ঘটনাবলী ছাড়া দৈনন্দিন সমস্যার সমাধানে অনেক ইন্টারনেট ভিত্তিক অনেক সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে। এরকম বাংলাদেশ মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের ইন্টারনেট সাপোর্ট সেন্টারগুলো কিন্তু এর উদাহরণ। তাহলে হলো বাংলাদেশ মোবাইল ফোন কোম্পানিগুলোর ইন্টারনেট সাপোর্ট সেন্টারগুলো এর উদাহরণ। কারণ গ্রাহকগণ তাদের মোবাইল ফোন সংক্রান্ত সকল সমস্যার সমাধান খুঁজে পায়। আবার অনেক ইমেইল ভিত্তিক সেবা কেন্দ্র বিশ্বজুড়ে পরিচালিত হয়। এ সকল সেবা কেন্দ্র থেকে ইমেইলের মাধ্যমে সেবা গ্রহণ করা যায় এবং সংশ্লিষ্ট সমস্যার সমাধান করা যায়। তাহলে শিশু কিশোরদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধানের সহজাত প্রবৃত্তি তৈরি হয়। তাহলে শিশু কিশোরদের মধ্যেও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধানের একটা সহজাত প্রবৃত্তি তৈরি হয়। অনেকে ইন্টারনেট গেম এমনভাবে তৈরি করা যেগুলো জিততে হলে ব্যবহারকারী অনেক ছোট, ছোট সমস্যার সমাধান করতে হয়। এ সকল গেম খেলার মাধ্যমে শিশু কিশোরদের সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাধ্যম যেমন ব্লগ বা ফেসবুকের মাধ্যমে সমমনা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকা যায়। এর ফলে অনেক স্থানীয় সমস্যার সমাধান করা যায়। যেমন মনে করো যে বাংলাদেশের একটি গ্রামের একটা ছেলে অপহৃত হওয়ার পর মানে অপহরণ হয়েছে, অপহরণের শিকার হয়েছে। তখন স্থানীয় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সঙ্গে, সঙ্গে সেই তথ্যটি তার ব্লগে শেয়ার করলো। স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিগণ এই ব্লগের সদস্য হয় বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের গোচরীভুক্ত হলো। ফলে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সেই অপহৃত ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হলো। এরকম নানা তথ্য আমরা কিন্তু সমস্যা সমাধান ইন্টারনেটের মাধ্যমে করা যায়। এবার দেখো ইমেইল। ইমেইল কথাটির মানে হলো ইলেকট্রনিক মেইল বা বৈদ্যুতিক চিঠি। ইমেইলের মাধ্যমে আমরা কোনো লেখা বা ছবি অন্য যেকোনো ইমেইল ঠিকানায় ইলেকট্রনিকভাবে পাঠাতে পারি। যাদের ইমেইল ঠিকানা থাকে তাদের প্রত্যেকের একটি করে মেইল বক্স থাকে। কোনো ঠিকানা থেকে ইমেইল এলে তা মেইল বক্সে জমা হয়। ঠিকানাটি যার সে মেইল বক্স থেকে ইমেইলটি যখন ইচ্ছা খুলে পড়তে পারবে। মানে একজন ইমেইল পাঠালেও তোমার মোবাইলটি অন থাকার প্রয়োজন নাই। তো সবচেয়ে মজার ব্যাপার হলো এই চিঠি পড়া এবং পাঠানোর কাজটি প্রায় সময় বিনা পয়সায় করা যায়। বর্তমানে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার ব্যাপারটি অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তোমাদের পরিচিত অনেকে পাবে তাদের ইমেইল ঠিকানা আছে। আজকালকার দিনে সকল স্মার্টফোনেই ইন্টারনেট ব্রাউজ করা যায়। তাই স্মার্টফোনের মাধ্যমেই ইমেইল যেমন পড়া যায় তেমনি পাঠানো যায়। ইমেইলের সাথে তুমি যেকোনো ফাইল যুক্ত করেও পাঠাতে পারো। বিভিন্ন রকম ফাইল, সেটা হতে পারে কোনো ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল ফাইল, ছবি, অডিও, ভিডিও এগুলো। আজকের দুনিয়ায় ইমেইল ছাড়া অনেক ব্যবসার কথা চিন্তাও করা যায় না। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইমেইল ঠিকানা খোলা শিখে নেব। সামান্য প্রশিক্ষণে ইমেইল ঠিকানা খোলা যায়। ইন্টারনেটের সাথে সংযুক্ত একটা আইসিটি যন্ত্র থাকলেই মানে ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো একটা আইসিটি যন্ত্র থাকলেই বিনামূল্যে ইমেইল ঠিকানা খোলা যায়। ইমেইল অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায়। ইমেইল গ্রহণের জন্য আইসিটি যন্ত্রটি খোলা রাখার প্রয়োজন নেই। মানে তোমার মোবাইল খোলা রাখার দরকার নেই। অন্য কেউ ইমেইল পাঠাইতে পারবে তাও। দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে যেকোনো সময় ইমেইল পাঠানো যায়। যেমন তুমি যদি কোনো কিছু ফ্যাক্স করতে চাও, তাহলে তোমার যেমন ফ্যাক্স মেশিনটা অন থাকতে হবে, যেখানে পাঠাবা সেখানেও অন থাকতে হবে। কিন্তু ইমেইলে তো এটা প্রয়োজন নেই, তাই না? তো একটি চিঠি একসাথে অনেককে পাঠানো যায়। ইমেইল খোলার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন অপরিচিত বা সন্দেহজনক ইমেইল এলে তা খোলা উচিত নয়। কারণ এর থেকে ভাইরাস এসে যন্ত্রটিকে বিপদে ফেলতে পারে। অতএব সাবধান। তাহলে ইমেইল ঠিকানা খোলার কিভাবে যায় দেখো। এখন চলো শিখি কিভাবে ইমেইল ঠিকানা খুলতে হয়। ১ম এ আমাদেরকে ঠিক করতে হবে কোন ইমেইলের সেবাদাতার মাধ্যমে তুমি ইমেইল ঠিকানা খুলবে। ওয়েবে অনেকগুলো ইমেইল খোলার কি আছে সাইট রয়েছে। যেমন দেখো Yahoo, Hotmail, হ্যাঁ? এগুলো মনে রাখবা Yahoo, Hotmail, তারপরে Gmail, ঠিক আছে? Google এর Gmail, আবার Allmail এগুলো।
বিশ্বব্যাপী জনপ্রিয় সাইটগুলো অনেকগুলো আমাদের চেনা। যেমন Yahoo Mail, হ্যাঁ? Gmail, Hotmail এগুলো। আমাদের পরিচিত অনেকেরই এই সার্ভিসগুলোতে ইমেইল ঠিকানা রয়েছে। এখন কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে হবে। তোমার কম্পিউটারে ব্রাউজারটি চালু করে ১ম এ কম্পিউটারের সাথে যুক্ত হইতে হবে। তারপরে ব্রাউজারটা অন করতে হবে। তারপর পছন্দের সেবাদাতা সাইটটিতে প্রবেশ করতে হবে। সব সাইটে প্রবেশ করে তোমাদের আমাদের নতুন ইমেইল ঠিকানা খুলতে সাইন আপ বা নিবন্ধন করতে হবে ১ম এ। সাইন আপ করতে হবে। এই সাইন আপ এর নিয়ম সব সাইটে কিছুটা ব্যতিক্রম ছাড়া প্রায় একই। সব সাইটে একটা ফর্ম পূরণ করতে হয়। ফর্ম পূরণ অত্যন্ত সহজ। এবার সাইটের নির্দেশনা অনুসারে শেষে তোমাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই হয়ে গেল তোমার ইমেইল অ্যাকাউন্ট বা ঠিকানা। তার মানে সবকিছু পূরণ করার শেষে তুমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই তোমার ইমেইল অ্যাকাউন্ট বা ঠিকানা খোলা হয়ে যাবে। আইডি এবং পাসওয়ার্ড গোপনীয়ভাবে সংরক্ষণ করতে হবে। অন্যথায় যে কেউ তোমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে। তাহলে ইমেইল খোলার সময় বা ফরম পূরণ করতে যে সকল তথ্য প্রয়োজন হয় তা খোলার পক্ষে উল্লেখ করা হলো নিচে। আমরা এটা দেখব যে জনপ্রিয় আমরা সাইট ইমেইলের ইয়াহুতে ইমেইল আমরা খুলব। যেমন ইয়াহুর ওয়েব ঠিকানায় যাব আমরা, যেমন www.yahoo.com এখানে লিখব। ঠিক আছে? এই যে এইচটিটিপি এটা হলো প্রোটোকল। এটা সহ আমরা এই ঠিকানাটা লিখব। মেইল লেখার উপর ক্লিক করব। এই যে ইয়াহুতে ঢোকার পরে এই যে মেইল লেখা আছে এখানে, হ্যাঁ? ১ম এ হলো এই যে মেইল লেখা আছে। আমরা হলো এই যে মেইল লেখার উপরে মেইল লেখাতে ক্লিক করব। ইয়াহুতে ঢুকলে এরকম একটা পেজ অন হবে। তখন আমরা মেইল লেখাতে ক্লিক করব। তারপরে মেইল লেখাতে ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা নিচের দিকে থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা। সেখানে ক্লিক করব। তারপরে কি হলো? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে একটা ফর্ম আসবে এরকম। ঠিক আছে? সেখানে ফার্স্ট নেম দিতে বলবে। এই ফর্মটি পূরণ করব। ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিতে বলবে, হ্যাঁ? ফার্স্ট নেম নামের ১ম অংশ দিব, লাস্ট নেমের নামের শেষ অংশ দিব। তারপরে ইয়াহু ইউজার নেম লেখা বক্সে তোমার ইয়াহু একটা আইডি লিখব। আইডিটি লেখা, ইয়াহু আইডি লেখারও আবার কতগুলো নিয়ম আছে। এটাও প্রশ্নের মধ্যে আসতে পারে। কি, কি নিয়ম আছে দেখো? যে আইডি লেখা বর্ণ দিয়ে শুরু করতে পারো। আইডির দৈর্ঘ্য ৪ থেকে ৩২ ক্যারেক্টারের মধ্যে হবে। আইডিতে বর্ণ, সংখ্যা, আন্ডারস্কোর, ডট এগুলো ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে তুমি ইয়াহুর পরামর্শ নিতে পারো। তোমার পছন্দ হলে তুমি সেটা গ্রহণ করতে পারো। তোমার আইডি সহজ, সরল, বোধগম্য রাখার চেষ্টা করবে। আইডি লেখার নমুনা মনে রাখো যে একজন শিক্ষার্থীর নাম আনিকা। তার ইয়াহু আইডি হতে পারে আনিকা ঢাকা। তাহলে তার ইয়াহু মেইল অ্যাকাউন্টের ঠিকানা হবে anikarঢাকা@yahoo.com। তাহলে এভাবে, ঠিক আছে? আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা। পাসওয়ার্ড টাইপ করতে হবে আবার। ৬ থেকে ৩২ টা বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন পাসওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। স্মল লেটার, ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা। আলাদা বর্ণ হিসেবে বিবেচিত হবে। কোন জায়গার নাম, ব্যক্তির নাম ইয়াহু আইডি পাসওয়ার্ড হিসেবে না রাখাই ভালো। এটা মনে রাখতে হবে। তোমার পাসওয়ার্ড সুরক্ষিত পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখতে কিছু ভালো পাসওয়ার্ড ব্যবহার করবা। সেক্ষেত্রে বর্ণ, সংখ্যা, বিশেষ ক্যারেক্টার যেমন স্মল লেটার, ক্যাপিটাল লেটারের মিশ্রণ এগুলো ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড টাইপ যখন হয়ে যাবে তখন নিচের কাজগুলো করতে হবে। কান্ট্রি নির্বাচন করে মোবাইল নাম্বার টাইপ করতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করে ১ম এ মাস, তারপর দিন, তারপর বছর এগুলো সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপর বিকল্প রিকভারি নাম্বার, অন্য কোনো কারণে ইমেইল আইডি যদি ভুলে গেলে এটা দিতে হবে। এর জন্য কান্ট্রি নির্বাচন করে মোবাইল নাম্বার টাইপ করো। আবার এই মোবাইল ব্যবহারকারীর সাথে তোমার সম্পর্ক টাইপ করো। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করো। হয়ে গেল তোমার ইমেইল অ্যাকাউন্ট খোলা। তবে তোমাদেরকে মনে রাখতে হবে ইয়াহুতে ইমেইল অ্যাকাউন্ট খোলার জন্য একই রকম সব ফর্ম সবসময় ব্যবহৃত হয় না। ইয়াহু কর্তৃপক্ষ মাঝে, মাঝে ফর্মটা পরিবর্তন করে। তাহলে এখন তো তোমার নিজের একটা ইমেইল ঠিকানা হয়ে গেল, তাই না? তাহলে এবার ইমেইল পাঠাইতে পারবা। তাহলে ইমেইল পাঠানো যায় কিভাবে? ইমেইল পাঠাতে হলে ইন্টারনেটে ব্রাউজার চালু করে যে ওয়েবসাইটে তোমার ইমেইল ঠিকানা খুলছো সেটাতে প্রবেশ করতে হবে। এরপরে এই কাজগুলো করতে হবে। ১ম এ মেইল লেখা জায়গায় জায়গায় ক্লিক করতে হবে। পরে সাইন ইন এ ক্লিক করতে হবে। সাইন ইন এ ক্লিক করার পর পরে তোমাকে কি করতে হবে? পরে সেখানে কম্পোজ লেখা আছে যেখানে সেখানে ক্লিক করতে হবে। কম্পোজ লেখা জায়গায় মাউস ক্লিক করতে হবে। তাহলে এবার টু এর পাশে তোমার বন্ধুর ইমেইল ঠিকানা লিখবা, সাবজেক্ট লিখবা। ঠিক আছে? তারপরে এখন সেন্ড এ ক্লিক করে পাঠিয়ে দিবা। তাহলে বন্ধুকে বলো তোমার ইমেইল ঠিকানা খুলে দেখবে যে সে ইমেইলটি পেয়েছে কিনা। তার মানে এভাবে তুমি কি করতে পারো? এভাবে তুমি ইমেইল পাঠাইতে পারো। এবার ইমেইল অ্যাকাউন্ট হতে বের হওয়া। ইয়াহু মেইলে তোমার অ্যাকাউন্টের উপরে ডান দিকে কার্সরটা রাখলেই প্রোফাইল মেনু চলে আসবে। সেখানে সাইন আউট ক্লিক করতে হবে। সাইন আউট এ ক্লিক করলেই সেখান থেকে তুমি বের হয়ে আসতে পারবা। তার মানে এভাবে ইমেইল অ্যাকাউন্ট হতে বের হওয়া নিরাপদ। সাইন আউট করতে হবে। ফলে তোমার ইমেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। ইমেইল আইডি বা পাসওয়ার্ড হ্যাকিং হওয়ার সম্ভাবনা কমে যাবে। আবার অনেক সময় কি করা যায়? ইমেইলের সাথে অনেক সময় অ্যাটাচমেন্ট পাঠানো যায়, ছবি পাঠানো যায়। তো ইমেইলের সাথে যেকোনো ফাইল বা যেকোনো ডকুমেন্ট ফাইল বা এক্সেল ফাইল, ছবি, পিডিএফ এগুলো পাঠানো যায়। কাজেই একদম কাজটি সহজ একদম। উপরের প্রক্রিয়া অনুসরণ করে মেইল লেখা শেষ করতে হবে। মানে সেন্ড বাটনের পাশে অ্যাটাচমেন্ট আইকনটি ক্লিক করতে হবে। যেমন সেন্ডের পাশে
অ্যাটাচমেন্ট আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর তখন একটা পৃষ্ঠা আসবে। তখন সেখানে কি করতে হবে? ফাইলটির যে লোকেশন আছে সেই লোকেশনটা নির্বাচন করতে হবে। এরপর ওপেন বাটনে ক্লিক করলে ফাইলটি ইমেইলের সাথে যুক্ত হয়ে যাবে। ফাইলের আকার তোমার ইন্টারনেট কানেকশনের গতির উপর নির্ভর করবে। ফাইলটি অ্যাটাচ হতে কত সময় লাগবে। ফাইল বড় হলে টাইম বেশি লাগবে। আর ফাইল অ্যাটাচ হওয়ার পর আগের নিয়মে সেটা সেন্ড করলেই কাঙ্ক্ষিত ইমেইলটা পৌঁছে যাবে। একদম ইজি কাজ। তাহলে এভাবে তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়ে ফেলবে। একদম সহজ অধ্যায়। কিভাবে ইমেইল ঠিকানা খোলা যায়, কিভাবে অ্যাটাচমেন্ট পাঠানো যায়। এগুলো প্রশ্ন আসতে পারে। ওকে? দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার কি? দৈনন্দিন জীবনে সমস্যার সমাধান ইন্টারনেটের ব্যবহার। এরকম যেকোনো প্রশ্ন আসতে পারে। আর দাগানো লাইনগুলো এমসিকিউ এর জন্য পড়বা। তাহলে তোমরা সবকিছু পারবা। ভালো থেকো। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।